পব্বত কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে সম্রাট বানাতে চান। সে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আচার্য চাণক্যের সন্ধান করতে করতে তার কক্ষে গিয়ে উপস্থিত হলো। চাণক্য তার কক্ষে একটা মাটির পাত্রের মধ্যে কিছু কাঠের টুকরো জ্বালিয়ে তার উপরে শুকনো পত্র ও ফুল ফেলছিলেন। অগ্নির সংস্পর্শে আসা মাত্রই শুকনো ফুল আর পত্রগুলোর থেকে এক ভিন্ন ধরনের সুগন্ধ আসছিল, যা গোটা কক্ষে ছড়িয়ে পড়ছিল। আচার্যের মুখে যেন এক প্রশান্তি বিরাজ করছিল। তাকে দেখা মাত্রই পব্বত ক্ষুব্ধ স্বরে বলল, আচার্য, আপনি কি আমার উপহাস করার জন্য আমায় তক্ষশিলা এনেছেন, নতুবা আমার সাথে কোন প্রকারের খেলা খেলছেন আপনি? চাণক্য পব্বতের কথার কোনো উত্তর না দিয়ে অগ্নির মধ্যে শুকনো পত্র আর ফুল দিতে থাকলেন। চাণক্যের মৌনতা পব্বতের একেবারেই ভালো লাগলো না। আচার্যের উপরে তার ক্রোধ আরো বৃদ্ধি পেয়ে গেল। সে কণ্ঠস্বর আরেকটু উঁচু করে বলল, যখন আপনি আগে থেকেই একজন সম্রাট চয়ন করে রেখেছেন, তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন কেন দেখালেন? একজন রাজকুমারের সাথে এরূপ ছলনার পরিণাম আপনি জানেন? চাণক্য এখনো মৌনতা অবলম্বন করেছিলেন। ক্রমেই পব্বত তার সহ্যের সীমা অতিক্রম করছিল। তার মনে হচ্ছিল চাণক্যের কাছে তার কথা আর তার পদের কোনো গুরুত্বই নেই। আপনি একটা কৃতদাসকে একজন রাজকুমারের সমতুল্য মনে করলেন? রাজকুমারের স্থানে একটা কৃতদাসকে আপনার সম্রাট পদের জন্য উপযুক্ত মনে হয়? যেই কৃতদাস সম্রাট তো দূর, কোনো সৈনিক হওয়ারও যোগ্য নয়। পব্বত অত্যন্ত রেগে কথাগুলো বলল। এই কথা বলতে বলতেই সে ক্রুদ্ধ গতিতে আচার্য চাণক্যের দিকে অগ্রসর হল। ঠিক তখনই ঘরের মেঝেতে বিছানো মাদুরে পা জড়িয়ে সে বিকট শব্দ করে হুমড়ি খেয়ে পড়ল। পব্বতের মুখ মাটির সেই পাত্রের সামনেই ছিল যেখানে চাণক্য পত্র জ্বালাচ্ছিলেন। নিজেকে সামলিয়ে পব্বত ওঠার প্রচেষ্টা করল। চাণক্য, যিনি এতক্ষণ মৌন ছিলেন, এবার তিনি এগিয়ে এসে জ্বলন্ত অগ্নির দিকে তাকিয়ে বললেন, ক্রোধ, অহংকার আর নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করাই পতনের মূল কারণ। আর যেই মানুষের মধ্যে এই তিনটি জিনিস বাসা বাঁধে, সে এইভাবেই মুখ থুবড়ে পড়ে যায়। চাণক্যের দ্বারা এরূপ তীর্যক বাক্য পব্বতের ক্রোধকে আরো সপ্তমে চড়িয়ে দিল। কিন্তু সে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করে বলল, আপনি এই রূপে শব্দের চাতুরিতে আমায় বিভ্রান্ত করতে পারবেন না। আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। আচার্য এবার পব্বতের দিকে তাকিয়ে বললেন, এই শুকনো ফুল পত্রগুলোকে দেখতে পাচ্ছ পব্বত? যখন এগুলো তাজা থাকে তখন রং আর সুগন্ধ দিয়ে সকলকে নিজের দিকে আকর্ষিত করে, কিন্তু কয়েকদিন পরেই এরা শুকিয়ে ঝরে পড়ে এবং নতুন ফুল এর স্থান গ্রহণ করে নেয়। এই পৃথিবীতে সবকিছুই নশ্বর। সব সময়ই কেউ না কেউ কারো স্থান অধিকার করতেই থাকে। আপনি কি বলতে চাইছেন? পব্বত কুণ্ঠিত হয়ে প্রশ্ন করল। এবার চাণক্য উচ্চ স্বরে বলে উঠলেন, এটাই যে তুমি একজন রাজকুমার, তার অর্থ এই নয় যে তুমিই পরবর্তী সম্রাট হবে। যদি সম্রাট হতে চাও তবে তার জন্য আগে যোগ্যতা অর্জন করো। না হলে শুধু চন্দ্রগুপ্ত কেন, তার মতোই সাধারণ কোনো কৃতদাস যার মধ্যে তোমার থেকে বেশি যোগ্যতা রয়েছে, সে তোমার স্বপ্ন, তোমার পদ তোমার থেকে নিমেষেই ছিনিয়ে নেবে, আর তুমি বুঝতেও পারবে না। সচকিত পব্বতকে দেখে আচার্য আবার বললেন, তুমি একটা চন্দ্রগুপ্তর নাম শুনে ভীষণ ক্রোধিত হয়ে আমার নিকট প্রশ্ন করতে চলে এলে কেন? চন্দ্রগুপ্তর থেকে তোমার কিসের ভয় শুনি? তোমার যোগ্যতা কি ওর থেকে কম, নাকি তুমিও এখন ওর মধ্যে একজন ভাবী সম্রাটকে দেখতে পাচ্ছ? আচার্যের কথাগুলো পব্বতের মধ্যেই যেন এক প্রকার আন্দোলন সৃষ্টি করলো। সে হতবাক হয়ে বলল, আমি কোনো অংশেই ওর থেকে কম নই, কিন্তু আমি কেবলমাত্র এইটুকুই আপনাকে জিজ্ঞেস করতে এসেছিলাম যে আপনি যদি ওর মধ্যে ভাবী সম্রাটকে খুঁজে পেয়েছেন, তাহলে আমাকে এখানে আনলেন কেন? কারণ আমি একজন শিক্ষক, আর সেই সকল বালক যার মধ্যে আমি কিছু করে দেখানোর ক্ষমতা বা যোগ্যতা দেখতে পাবো, তাকেই আমি শিক্ষা গ্রহণ করার জন্য অবশ্যই উৎসাহিত করব। কারোর মধ্যে সম্রাট হওয়ার যোগ্যতা দেখতে পাওয়া আর সম্রাট হয়ে যাওয়া দুটোই ভিন্ন বিষয়। যদি তোমার মনে হয় তুমি সম্রাট হওয়ার যোগ্য, তাহলে সেটা প্রমাণ করে দেখাও। পব্বতকে মৌন দেখে চাণক্য আবার বললেন, হতাশার কুয়াশায় আবৃত হয়ে ক্রোধের বশে এইরূপ মূর্খের মতো ব্যবহার করো না। ভুলে যেও না, সিংহাসনকে লাভ করার ইচ্ছে প্রতিটা ব্যক্তির মধ্যেই থাকতে পারে, সে রাজমহলে কর্মরত মন্ত্রী হোক বা খেতে চাষ করা কৃষক। তাই জন্য সময়ের সদ্ব্যবহার করে নিজেকে যোগ্য করে তোলার চেষ্টা করো। আচার্যের কথা শুনে পব্বত কিঞ্চিত চিন্তা করে কঠোর স্বরে বলে উঠল, তবে ঠিক আছে, যদি যোগ্যতাই আপনার শিক্ষার অন্যতম স্তম্ভ হয়, তাহলে তাই হোক। আমি প্রমাণ করে দেব যে আমি চন্দ্রগুপ্তর থেকে অধিক যোগ্য ও সমর্থ পদপ্রার্থী। এই কথা বলে পব্বত চাণক্যের কক্ষ থেকে দ্রুত পদে প্রস্থান করল। সে চলে যেতেই চাণক্য বলে উঠলেন, আমার লক্ষ্যের পথে বাধা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে চলেছে, আর আগামী সময়ে এই যাত্রা বড় কোনো তুফানের থেকে কম প্রতীত হচ্ছে না।
সুতরাং নিজের প্রতিজ্ঞাকে পূর্ণ করার জন্যে এবার আমায় প্রতিটা পদক্ষেপ অত্যন্ত সন্তর্পণে নিতে হবে। এই বলেই চাণক্য নিজের খোলা টিকির চুলগুলোকে স্পর্শ করল, যা নন্দবংশের সর্বনাশের প্রতিজ্ঞা বহন করছিল। এদিকে মগধের রাজধানী পাটলিপুত্রতে পুত্রের বিরহে কাতর মুরা হতবুদ্ধির মতো রাজমহলের বাইরে এসে উপস্থিত হলো। রাজমহলের দাসীদের মহলের বাইরে যাওয়ার উপরে কড়া নিষেধাজ্ঞা ছিল, কিন্তু পুত্রমোহ তাকে বাধা দিতে পারেনি। নিজের পুত্রের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সে এই অপরাধও করে ফেলেছিল। হতবুদ্ধি মুরা ধীর গতিতে মহলের সংকীর্ণ পথ দিয়ে সেবকদের আবাসে প্রবেশ করছিল। ঠিক তখনই পেছন থেকে অমাত্যর কণ্ঠস্বর শোনা গেল, দাঁড়াও। অমাত্যর কণ্ঠস্বর শোনা মাত্রই মুরা উপলব্ধি করতে পারল যে সে কত বড় ভুল করে ফেলেছে। সে পেছন ফিরে দেখল মহামন্ত্রী অমাত্য দ্রুত পদে তার দিকে এগিয়ে আসছে। মুরা ভয় পেয়ে শীঘ্রই তাকে প্রণাম করল। তুমি কোথা থেকে আসছো? অমাত্য তার নিকটে এসে ক্রোধিত স্বরে বললেন। মুরা নতমস্তকে ইতস্তত করে উত্তর দিল, আমি আমি ওই পাকশালা থেকে। এই শুনেই অমাত্যর ভ্রু কুঞ্চিত হল। সে উচ্চ স্বরে বলে উঠল, মিথ্যে, তুমি মিথ্যে বলছো। আমি তোমায় স্বচক্ষে দেখেছি মহলের বাইরে থেকে আসতে। এই শুনে মুরার মুখ ভয়ে বিবর্ণ হয়ে উঠল। সে বুঝে উঠতে পারছিল না কি করবে। তুমি তো জানো যে দাসীদের মহল থেকে বাইরে বেরোনো নিষিদ্ধ। তাহলে কেন বাইরে বেরিয়েছিলে বলো? মহল থেকে বাইরে বেরোনোর অনুমতি কে দিয়েছিল তোমায়? ভয়ে মুরার অন্তর যেন কাঁপছিল, কোনো জবাব যেন তার মাথায় আসছিল না। ঠিক তখনই একটা গুরু গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো, আমি। অমাত্য আর মুরা কণ্ঠস্বরের উদ্দেশ্যে দৃষ্টিপাত করতেই দেখলেন মন্ত্রী শম্ভুনাথ হেঁটে আসছেন। অমাত্যর সমীপে এসে তিনি বললেন, ওকে আমি আমার নিজস্ব এক কার্যের জন্য পাঠিয়েছিলাম। এই কথা শোনা মাত্রই অমাত্য আরো কুপিত হলেন এবং শম্ভুনাথের চোখে চোখ রেখে কড়া সুরে বললেন, আপনি এরূপ কি করে করতে পারলেন? আপনি কি মহলের নিয়ম সমূহ ভুলে গেছেন? মন্ত্রী শম্ভুনাথ নির্ভয়ে হেসে অতি সহজভাবে উত্তর দিলেন, আমি মহলের নিয়ম ভুলে যাইনি, কিন্তু আপনি হয়তো ভুলে গিয়েছেন যে আমি একটা রাজ্যের মন্ত্রী, আর মন্ত্রী হওয়ার সুবাদে আমার এটুকু তো অধিকার রয়েছে যে আমি নিজস্ব কার্যের জন্য দাস দাসীদের ব্যবহার করতে পারি। অমাত্য শম্ভুনাথের থেকে এইরূপ প্রত্যুত্তরের আশা করেননি। তিনি অগ্নি দৃষ্টিতে শম্ভুনাথের দিকে তাকিয়ে প্রস্থান করলেন। অন্যদিকে মুরা কৃতজ্ঞ চিত্তে বিগলিত হয়ে শম্ভুনাথের দিকে তাকিয়েছিল, কারণ আজকে তিনিই তাকে অমাত্যের ক্রোধ থেকে রক্ষা করেছিলেন। শম্ভুনাথ তাকে যাওয়ার ইশারা করতেই সে নিজের কক্ষের দিকে চলে গেল। একদিকে মুরা যেমন তার পুত্রের চিন্তায় উন্মাদ প্রায় হয়ে পড়েছিল, তেমনি অন্যদিকে বীরসেনের দ্বারা নিজের অস্তিত্বের উপরে প্রশ্নচিহ্ন ওঠাতে দেখে চন্দ্রগুপ্ত ভেতরে ভেতরে দগ্ধ হচ্ছিল। বেলা শেষ হয়ে তখন প্রায় সন্ধে নেমেছে। চন্দ্রগুপ্ত একাকী তক্ষশিলার এক ময়দানে এসে বসেছিল। অশ্রুসিক্ত চোখে সে এক দৃষ্টিতে ময়দানের দিকে তাকিয়েছিল। বীরসেনের কথাগুলো এখনো যেন তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। বারংবার একই প্রশ্ন তার মনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল যে কে তার মা। সে অধৈর্য হয়ে আকাশের দিকে তাকিয়ে কাতর স্বরে চিৎকার করে বলে উঠল, হে ভগবান, আমাকে কে জন্ম দিয়েছে? কে আমার জননী? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। এই বলতে বলতে সে নিশ্চুপ হয়ে গেল। তার ওষ্ঠধর কাঁপতে শুরু করলো। মনের মধ্যে সঞ্চিত বেদনা অশ্রুধারার রূপে চোখ দিয়ে নির্গত হতে শুরু করলো। ঠিক তখনই কেউ যেন তার মাথায় হাত রাখলো। চন্দ্রগুপ্ত মুখ তুলে দেখল আচার্য চাণক্য সস্নেহে তার দিকে তাকিয়ে রয়েছেন। আচার্য, আমি কি কখনো নিজের মাতা পিতার সাথে সাক্ষাৎ করতে পারবো? আমি কি কখনো জানতে পারবো আমি কার পুত্র? চন্দ্রগুপ্ত কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল। চাণক্য চন্দ্রগুপ্তের মনে চলতে থাকা এই দ্বিধাকে ভালোভাবেই উপলব্ধি করতে পারছিলেন। তিনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হতাশা আর নেতিবাচক চিন্তাধারা কখনোই কোনো প্রশ্নের সদুত্তর হতে পারে না। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। যদি তুমি নিজের আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখো, তবে একদিন অবশ্যই তুমি তোমার মাতা পিতার সাথে সাক্ষাৎ করতে পারবে। কিন্তু কিভাবে? আর আমি ঈশ্বরের উপরে কিরূপে বিশ্বাস রাখবো, যিনি শৈশবেই আমায় মাতা পিতার থেকে পৃথক করে দিয়েছেন? জিজ্ঞাসা করল চন্দ্রগুপ্ত। আচার্য মৃদু হেসে বললেন, চন্দ্রগুপ্ত, এই সংসারে যাই ঘটে সবই মঙ্গলের জন্য। ঈশ্বর যদি তোমাকে তোমার মাতা পিতার থেকে পৃথক করেছেন, তবে এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ রয়েছে। ঈশ্বর অবশ্যই তোমার জন্য ভালো কিছু ভেবে রেখেছেন। আমরা সবসময় ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করি যেটা আমরা চাই, কিন্তু ঈশ্বর আমাদের সেটাই প্রদান করেন যেটা আমাদের জন্য সঠিক আর উত্তম।
চাণক্যের গভীর তাত্ত্বিক কথাগুলো চন্দ্রগুপ্ত মনোযোগ সহকারে শুনছিল। আচার্য আবার বললেন, স্মরণ করো, যখন তুমি একজন কৃতদাসের জীবন অতিবাহিত করছিলে, তখন তুমি কখনো ভেবেছিলে যে তুমি তক্ষশিলাতে এসে শিক্ষা গ্রহণ করতে পারবে? কিন্তু সেটাই বাস্তবে হলো তো। চন্দ্রগুপ্তকে গভীর চিন্তায় চিন্তামগ্ন দেখে আচার্য আবার বললেন, আর এটা তখনই সম্ভব হয়েছে যখন আমি তোমাকে ওই অরণ্যের মধ্যে খুঁজে পেয়েছিলাম। ওই সময় তুমি যদি তোমার মাতা পিতা বা অন্য কোনো পরিবার পরিজনের সাথে থাকতে, তাহলে সম্ভবত কখনোই তোমার সাথে আমার সাক্ষাৎ হতো না, আর না তুমি তক্ষশিলাতে আসতে পারতে, তাই নয় কি? চাণক্যের কথা শুনে চন্দ্রগুপ্ত ঘাড় নেড়ে সম্মতি জানালো। দেখো চন্দ্রগুপ্ত, উদাস হয়ে থাকার থেকে ভালো তুমি নিজের ভেতরে এক আশার কিরণকে উজ্জীবিত করে রাখো, যে যেদিন যেই মুহূর্তে তুমি তক্ষশিলা থেকে নিজের শিক্ষা সম্পূর্ণ করে বেরোবে, তখন থেকেই তোমার মাতা পিতার সন্ধানের কার্য শুরু করবে। আর বিশ্বাস করো, যেদিন তুমি একজন যোদ্ধা রূপে তোমার মায়ের সম্মুখে গিয়ে দাঁড়াবে, সেদিন তোমায় নিয়ে তোমার মায়ের সবচেয়ে অধিক গর্ব হবে। চন্দ্রগুপ্তর উপরে আচার্য চাণক্যের কথার গভীর প্রভাব পড়ল। সে নিজের অশ্রু মুছে বলল, আচার্য, আপনি একদম সঠিক বলেছেন। এইবার থেকে আমি আমার লক্ষ্যর থেকে আর পিছু হটব না, আর নিজের লক্ষ্যে পৌঁছে মাতা পিতাকে গৌরবান্বিত করব। একদিকে চন্দ্রগুপ্তর চেহারাতে যেমন আত্মবিশ্বাস ফুটে উঠেছিল, তেমনি আচার্যের মুখেও সন্তোষের ভাব স্পষ্ট পরিলক্ষিত হচ্ছিল। এদিকে মগধের রাজমহলে শম্ভুনাথ নিজের কক্ষের মধ্যে বসেছিলেন। ঠিক তখনই মুরা তার কক্ষের বাইরে দাঁড়িয়ে ভেতরে প্রবেশের অনুমতি চাইল। অনুমতি পেতেই মুরা শম্ভুনাথের সামনে এসে তাকে প্রণাম করে বলল, মন্ত্রীমশাই, আপনি যে রূপে আমার সহায়তা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি মার্জনা চাইছি, কিন্তু আপনার এরূপ সহায়তার কারণ কি আমি জানতে পারি? সহায়তা শুধুমাত্র কারণবশতই করা হয় না, বরং এটা তো একটা মানব ধর্ম। বিপদে পড়া যে কোনো ব্যক্তিরই সহায়তা করা উচিত, শুধু না যদি সে একজন অপরাধী হয়। শম্ভুনাথ মৃদু হেসে বললেন। শম্ভুনাথের কথা শুনে মুরা তার প্রতি প্রসন্ন হয়ে বলল, কিন্তু আমি তো একজন সাধারণ দাসী। তুমি একজন সাধারণ দাসী হলেও যেই কার্যর জন্য তুমি মহলের বাইরে গেছিলে, সেই কার্যটা অসাধারণ ছিল, নইলে তুমি নিজের প্রাণকে এরূপ সংকটে ফেলতে না। শম্ভুনাথ গম্ভীর হয়ে বললেন, আগে হ্যাঁ মন্ত্রীমশাই, মুরা সম্মতি দিয়ে বলল। শম্ভুনাথ কিছুটা উৎসুক হয়ে বললেন, আমি কি এইভাবে তোমার মহলের বাইরে যাওয়ার কারণটা জানতে পারি? এই প্রশ্ন শোনা মাত্রই মুরার চোখ দিয়ে অশ্রুধারা বইতে শুরু করলো। সে অশ্রুসিক্ত কণ্ঠে বলল, আমার পুত্র। কি হয়েছে তোমার পুত্রের? শম্ভুনাথ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন। মুরা নিজের বেদনাকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করে বলল, রাজমহলের দাসী হিসেবে নিযুক্ত হওয়ার পূর্বে আমি আমার পুত্রকে নিকট আত্মীয়ের গৃহে রেখে এসেছিলাম, আর আজকে যখন তার সাথে সাক্ষাতের জন্য তাদের গৃহে গেলাম, তারা বলল আমার পুত্রকে তারা বিক্রয় করে দিয়েছে। এই শুনে শম্ভুনাথ যেন স্তম্ভিত হয়ে গেলেন। বিক্রয় করে দিয়েছে? তারা এরূপ কিভাবে করতে পারল? শম্ভুনাথ হতভম্ব হয়ে প্রশ্ন করলেন। মুরা চিন্তান্বিত কণ্ঠে বলল, আমিও তাদেরকে এই কথাই বলেছিলাম। তখন তারা বলল, যদি আমার পুত্রের এতটাই চিন্তা ছিল, তাহলে কেন আমি তাকে তাদের গলগ্রহ করে রেখে এসেছিলাম? দোষ আমারই মন্ত্রীমশাই। নিজের পুত্রকে আমার নিজের থেকে পৃথক করা উচিত হয়নি। এই বলে মুরা কাঁদতে থাকলো। তার অবস্থা দেখে মন্ত্রী শম্ভুনাথের হৃদয় যেন দ্রবীভূত হয়ে গেল। তিনি মুরাকে সাহস জুগিয়ে বললেন, এইভাবে কেঁদো না। তো কি হয়েছে? ওরা তোমার পুত্রকে বিক্রয় করে দিয়েছে, তুমি তার সন্ধান করো। হতে পারে অতি শীঘ্রই তুমি তার সন্ধান পেয়ে যাবে। শম্ভুনাথের কথা শুনে মুরা নিজেকে সামলিয়ে বলল, আপনি ঠিকই বলেছেন। আমি কি আপনার কাছে আরেকটি সহায়তা চাইতে পারি? অবশ্যই, বলো, তোমার কি সহায়তা করতে পারি আমি? শম্ভুনাথ বললেন। মুরা তার করজোড়ে মন্ত্রীকে বলল, আপনি শুধু আমার পুত্রের সন্ধান করতে আমার সহায়তা করুন। আমি আজীবন আপনার প্রতি ঋণী হয়ে থাকব। শম্ভুনাথ কিছু ভেবে বললেন, বেশ, তুমি তোমার পুত্রের বিষয়ে আমায় কিছু বলো। তুমি ওকে কোথায় রেখে এসেছিলে, তার নাম কি, আর তাকে দেখতেই বা কেমন? মন্ত্রীর কথা শুনে মুরা উত্তেজিত হয়ে বলল, পাটলিপুত্র থেকে 50 যোজন দূরে একটা গ্রাম আছে, যেটা তক্ষশিলা যাওয়ার পথে পড়ে। আমি ওকে ওখানেই রেখে এসেছিলাম। আমার পুত্রকে কিছুটা আমার মতোই দেখতে, গৌরবর্ণ, চন্দ্রমার মতো চঞ্চল আমার পুত্র, চন্দ্রগুপ্ত। মুরা যখন চন্দ্রগুপ্তর নাম উচ্চারণ করল, তৎক্ষণাৎ ওই কক্ষে একজন সৈনিক প্রবেশ করে
তাকে প্রণাম করে বলল, মন্ত্রীমশাই, একটা গুরুত্বপূর্ণ কার্যর জন্য মহারাজ ধননন্দ আপনাকে স্মরণ করেছেন। সৈনিকের তীব্র কণ্ঠস্বরের শব্দে শম্ভুনাথ চন্দ্রগুপ্তর সম্পূর্ণ নাম শুনতে পেলেন না। তিনি শুধুমাত্র চন্দ্র শুনলেন। তিনি সৈনিকের দিকে তাকিয়ে বললেন, তুমি যাও, আমি আসছি। সৈনিক চলে যেতেই শম্ভুনাথ মুরার দিকে ফিরে তাকে আশ্বাস দিয়ে বললেন, তোমার পুত্রের সন্ধানের জন্য আমার দ্বারা যা সম্ভব হবে আমি করব। এবার তুমি নিশ্চিন্ত মনে মহলে গিয়ে নিজের কার্য সম্পন্ন করো। মুরা শম্ভুনাথের প্রতি নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করে সেখান থেকে চলে গেল। এবার সে কিছুটা নিশ্চিন্ত বোধ করছিল। তার বিশ্বাস ছিল মন্ত্রী শম্ভুনাথ তার পুত্রের সন্ধান করতে অবশ্যই তার সহায়তা করবেন। এদিকে তক্ষশিলাতে আচার্য চাণক্যের কথা শুনে চন্দ্রগুপ্ত বেশ কিছুটা স্বস্তি বোধ করছিল। নিজের কক্ষের কাছে পৌঁছে ভেতরে প্রবেশ করেই সে চমকে উঠল। ভেতরে এমন একজন বসেছিল যাকে দেখে চন্দ্রগুপ্ত বিস্মিত হয়ে গেল। তার কক্ষের ভেতরে রাজকুমার পব্বত বসেছিল। পব্বতের নেত্র দিয়ে যেন উত্তপ্ত লাভা নির্গত হচ্ছিল। সে চন্দ্রগুপ্তকে দেখেই কর্কশ্বরে বলে উঠল, এসো সম্রাট চন্দ্রগুপ্ত, এসো। আমি অনেকক্ষণ ধরেই তোমার প্রতীক্ষা করছি। আজকে আমরা এই বিষয়ে নির্ণয় করেই ছাড়বো যে আমাদের দুজনের মধ্যে সম্রাট হওয়ার যোগ্যতা কার মধ্যে রয়েছে। চন্দ্রগুপ্ত হতবাক হয়ে পব্বতের দিকে তাকিয়েছিল। তার নাসারন্ধ্র ক্রোধের কারণে ফুলে উঠেছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো ক্ষুধার্ত নেকড়ে বহুক্ষণ ধরে শিকারের প্রতীক্ষা করছে। পব্বতের তার উপরে এইরূপ ক্রোধিত হওয়া চন্দ্রগুপ্তর উচিত মনে হচ্ছিল না। কিন্তু সেই পব্বতকে তার এইরূপ আচরণের বিষয়ে জিজ্ঞেস করত তার আগেই সে যেন হিংস্র জন্তুর ন্যায় তার উপরে ঝাঁপিয়ে পড়ল। নিজের ওপর এইরূপ অতর্কিত আক্রমণে চন্দ্রগুপ্ত বেসামাল হয়ে হুমড়ি খেয়ে নিচে পড়ে গেল। সে নিচে পড়ে যেতেই পব্বত তৎপরতার সাথে তার উপরে বসে পড়ে তার মুখে জোরে প্রহার করল। চন্দ্রগুপ্তর মুখ থেকে আর্তনাদ বেরিয়ে এলো। পব্বত তাকে উস্কানি দিয়ে বলল, কি হলো সম্রাট, যন্ত্রণা হচ্ছে? আমারও হচ্ছে, এখানে। নিজের হৃদয়ের দিকে ইঙ্গিত করে পব্বত বলল, যখন থেকে আমি জানতে পেরেছি যে আচার্য চাণক্য তোমাকে সম্রাট বানাতে চান, এখন আমার সাথে যুদ্ধ করো, নইলে এখনই গিয়ে আচার্যকে বলে দাও যে তুমি সম্রাট হওয়ার যোগ্য নও। পব্বতকে দেখে মনে হচ্ছিল যেন চন্দ্রগুপ্ত তার জন্ম জন্মান্তরের শত্রু। এর মধ্যেই সেখানে ঘটতে থাকা শোরগোল শুনে ছাত্রাবাসের অন্যান্য ছাত্ররা সেখানে এসে একত্রিত হতে থাকলো। পব্বতকে চন্দ্রগুপ্তর উপরে এইরূপ উন্মাদের মতো প্রহার করতে দেখে সকলে হতভম্ব হয়ে গেছিল। কিন্তু বীর সেন সহ তার সাথীদের এই লড়াই দেখতে যেন সবচেয়ে অধিক আনন্দ বোধ হচ্ছিল। চন্দ্রগুপ্ত উপলব্ধি করতে পারছিল যে পব্বতের মাথায় রক্ত উঠে গেছে, আর তাই এবার তাকে এই আক্রমণের জবাব দিতেই হবে। পব্বতের পরের প্রহারকে চন্দ্রগুপ্ত এক হাত দিয়ে হাওয়ার মধ্যেই থামিয়ে দিল এবং অপর হাত দিয়ে তার বুকে এত জোরে প্রহার করলো যে সে ছিটকে গিয়ে দেওয়ালের মধ্যে ধাক্কা খেল। পব্বত কিন্তু পরাজয় স্বীকার করল না। সে আরো দ্বিগুণ শক্তি একত্রিত করে আরো জোরে চন্দ্রগুপ্তের উপরে প্রহার করার জন্য অগ্রসর হলো। চন্দ্রগুপ্তের মনে পব্বতের জন্য যা শ্রদ্ধা আর সম্মান ছিল সেগুলো সব নিঃশেষ হয়ে গেছিল, আর তাই এবার দুজনে যোদ্ধার মতো পরস্পরের মুখোমুখি দাঁড়িয়েছিল। দেখতে দেখতে দুজনের মধ্যে ভয়ঙ্কর দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়ে গেল। চন্দ্রগুপ্ত এবার পব্বতের উপরে প্রভাব বিস্তার করছিল। পরক্ষণেই পব্বতের গর্দান চন্দ্রগুপ্তের হাতে ছিল এবং সে তার গর্দানে প্রহার করত তার আগেই কেউ চন্দ্রগুপ্তের হাতে লাঠি দিয়ে তীব্র প্রহার করল। চন্দ্রগুপ্তর হাতের বাঁধন আলগা হয়ে গেল এবং সুযোগ বুঝেই পব্বত তার হাত থেকে নিজেকে মুক্ত করে নিল। পব্বত পুনরাক্রমণের জন্য যেই ঝাঁপ দিল, তৎক্ষণাৎ লাঠির দ্বিতীয় প্রহার তার হাতে এসে পড়ল। দুজনেই লাঠির প্রহার করা ব্যক্তির উদ্দেশ্যে দৃষ্টিপাত করতেই দেখল সেখানে আচার্য শ্বেতাঙ্ক দণ্ডায়মান। আচার্য শ্বেতাঙ্ক তাদের দুজনকেই ভর্ৎসনা করে উচ্চস্বরে বললেন, তোমরা দুজনেই কি ভুলে গেছো যে তোমরা এই সময় তক্ষশিলার ছাত্রাবাসে রয়েছো? যদি তোমাদের দুজনের লড়াই করার এতটাই ইচ্ছা আর উৎসুকতা হয়, তবে যাও, ছাত্রাবাসের বাইরে গিয়ে লড়াই করো। এই স্থানের পরিবেশ নষ্ট করার কোনো প্রয়োজন নেই। দুজনেই মৌন হয়ে আচার্যের ভর্ৎসনা শুনছিল। আচার্য শ্বেতাঙ্ক ক্ষুব্ধ স্বরে আবার বললেন, এই অপরাধের জন্য তোমাদের দুজনকেই শাস্তি পেতে হবে। আমি এখনই আচার্য চাণক্যকে গিয়ে এই বিষয়ে সূচিত করছি। তিনি তোমাদের শাস্তি নির্ধারণ করবেন। ক্ষমা আচার্য, ক্ষমা। দুজনেই আচার্য শ্বেতাঙ্কের কাছে ক্ষমা প্রার্থনা করল। ক্ষমা? এখন ক্ষমা আচার্য চাণক্যের কাছেই চেয়ে নিও। এই বলেই আচার্য শ্বেতাঙ্ক সেখান থেকে প্রস্থান করতে গেলেন, কিন্তু যাওয়ার আগেই তাদের দিকে ফিরে আবার বললেন, যদি পুনরায় তোমরা দুজনে কোনো ধরনের নিকৃষ্ট আচরণ করো বা করার কথা চিন্তাও করো, তাহলে তোমাদের বহিষ্কার নিশ্চিত। খেয়াল রেখো, কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। আচার্য শ্বেতাঙ্ক প্রস্থান করতেই পব্বত চন্দ্রগুপ্তকে চোখ রাঙিয়ে বলল,
আজকে তো তুমি রক্ষা পেয়ে গেলে, কিন্তু দীর্ঘদিন পাবে না। এই লড়াই অসমাপ্ত রইল, কিন্তু খুব শীঘ্রই আমি এটা সমাপ্ত করব। এই বলে পব্বত সেখান থেকে প্রস্থান করলো এবং অন্যান্য ছাত্ররাও নিজেদের কক্ষের দিকে অগ্রসর হলো। চন্দ্রগুপ্ত সেখানে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল যে অকস্মাৎ এসব কি হয়ে গেল। কিন্তু বীরসেন এইসব দেখে মনে মনে অত্যন্ত প্রফুল্লিত হলো, কারণ তারপরে তক্ষশিলাতে চন্দ্রগুপ্তের আরও এক শত্রুর আগমন হয়ে গেছিল। এদিকে মগধের রাজধানী পাটলিপুত্রতে চন্দ্রগুপ্তর মা মুরা পুত্র বিরহে কাতর হয়ে রাজমহলের মধ্যে নিজের দৈনিক কার্য সমাপন করছিল। সে মহলের মেঝে পরিষ্কার করছিল। তার শরীর তো পাটলিপুত্রতে ছিল, কিন্তু তার আত্মা যেন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছিল। থেকে থেকেই তাকে যেন চন্দ্রগুপ্তের ভাবনা বিচলিত করছিল। কি জানি কোথায় আছে আমার চন্দ্র, কেমন আছে? হে মহাদেব, আমি আমার সন্তানকে কোথায় খুঁজবো? ও যেখানেই আছে ওকে রক্ষা করো মহাদেব, ওকে রক্ষা করো। সে মনে মনেই নিজের পুত্রের জন্য কাতর অনুরক্তি করছিল। সে নিজের পুত্রের চিন্তায় এতটাই বিভোর হয়েছিল যে তার খেয়ালই ছিল না মহলের যেই অংশে সে পরিষ্কার করছিল, রাজা ধননন্দ সেই অংশ দিয়েই গমন করছিলেন। মুরার পৃষ্ঠদেশ রাজা ধননন্দের দিকে থাকায় সে তাকে দেখতে পায়নি। ধননন্দ সুরার নেশায় চুর হয়ে টালমাটাল অবস্থায় রাজমহলের ওই অংশ দিয়েই নিজের কক্ষের দিকে অগ্রসর হচ্ছিলেন। তখনই তিনি কর্মরত মুরাকে দেখতে পেলেন। ধননন্দ যখন মুরার একদম সমীপে এসে পৌঁছালেন, তখন মুরা তার কার্য সম্পন্ন করে নিজের স্থান থেকে উঠতেই রাজা ধননন্দের সাথে তার ধাক্কা লাগল। নেশায় মগ্ন ধননন্দ ধাক্কা খেতেই ভূমিতে পতিত হতে হতে রক্ষা পেলেন। মহারাজ ধননন্দকে সামনে দেখে মুরা আতঙ্কিত হয়ে উঠল। প্রচন্ড ভয়ে তার সর্বশরীর যেন থরথর করে কাঁপছিল। মুরাকে ধননন্দ এবার কি শাস্তি দেবেন? শম্ভুনাথ কি পারবেন মুরাকে তার পুত্রকে খুঁজে দিতে? কি হবে চন্দ্রগুপ্তের ভবিষ্যৎ? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी यूट्यूब चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।